আমাকে এমনও অনেকে কোশ্চেন করে যারা কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিবে, তো এত আগের থেকেই এদের মাথায় বিদেশে আসার ভূত ঢুকে গেছে। আসলে এটা ওদের দোষ না। আর যাই হোক, ওগুলো বাদ, পলিটিক্যাল কথাবার্তা না বলে আসলে কাজের কথা বলি। তো এটা শুধু যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ছোট বলে তারা জানে না এমন না, যারা এখানে অনার্স মাস্টার্স করতে আসবে ওদেরও এরকম ধারণা যে শুধু আইএলটিএস পরীক্ষাটা পাস করলেই হয়তো আমেরিকা যাইতে সুবিধা হয়। কিন্তু আইএলটিএস পরীক্ষা এটা তো একটা রিকোয়ারমেন্ট, শুধু এইটাই বুঝাইতে পারি না কাউকে। এটা তো ভালো রেজাল্ট করে পাস করা লাগবে, এটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট। যোগ্যতা হয় যদি আসলে আইএলটিএসটায় খুব ভালো স্কোর হয়, তার মানে সে আসলে কমিউনিকেশনে খুব ভালো, এইটা তখন তার একটা যোগ্যতা হিসেবে দাঁড়ায়। কিন্তু এই ছাড়া আরও 15টা স্টেপ আছে যেগুলো আমি আজকে লিখে আনছি, আর সংক্ষেপে একটু আলোচনা করে যাব। নাহলে মানে এটা একটা গাইডের মতন হবে আপনার, যে আইএলটিএস থেকে আমেরিকা ঢোকা পর্যন্ত কতগুলো স্টেপ আপনাকে পার করে আসতে হয়। তো কথা না বাড়াই আর কি। তো আইএলটিএস এইটা একটু সংক্ষেপে এই বলি, আপনার ক্যামব্রিজের যে আইএলটিএসের ব্রিটিশ কাউন্সিল থেকে পাবলিশ করা যে বইগুলো আছে, আপনি 14 নম্বর বই থেকে মনে হয় 19 বের হয়েছে কিনা, এই বইগুলোই শুধু ফলো করেন। অন্য গাইড হিসেবে অন্য কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন। ইউটিউবের বিভিন্ন 2টা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা হলো আইএলটিএস অ্যাডভান্টেজ, আরেকটার নাম আমার খেয়াল নাই, আমি লিঙ্ক দিয়ে দিব। তো এদেরকে শুধু ফলো করেন। আইএলটিএস অ্যাডভান্টেজ এই একটা চ্যানেলকে ফলো করলেও আপনার চলবে, আপনার কোচিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এর এক একজন টিচার, এমনকি স্টুডেন্ট পর্যন্ত এরা 9-এর নিচে কেউ পায় না, এমনও আছে এদের এই সমস্ত কোচিং থেকে। তো আপনি ফ্রিতে সেই নলেজগুলো পাচ্ছেন, তাহলে শুধু শুধু আপনি টাকা খরচ করে কোচিংয়ে যাবেন কেন? কোচিংয়ে যাইতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, কি বলে, আপনার মক টেস্ট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি কোচিংয়ে যাইতে পারেন। কিন্তু এই দুইটা চ্যানেল, একটা চ্যানেলকে একটু ফলো করে নিয়মিত একেবারে এইভাবে কইরেন। প্রতিদিন আইএলটিএসের ওই ক্যামব্রিজের বই থেকে পরীক্ষা দেবেন। এই লিসেনিং আর রিডিং, এই 2টা জিনিস। আর স্পিকিংটা সবসময় মনে মনে প্র্যাকটিস করেন। আর রাইটিংটা, এইটা আসলে যখন আপনি সময় পান রাইটিংয়ের টপিকগুলো জেনে নিয়ে মাথা খাটায় লেখার চেষ্টা করেন। নাহলে ওই পরীক্ষার হলে গিয়ে যদি ভাবা লাগে, তাহলে আপনি রাইটিংয়ে পিছায় পড়বেন। আর এরপরে দেখবেন যে আপনি সময় না পাইলে তো আসলে ভালো কিছু করতে পারবেন না। গেল আইএলটিএসের কথা, এটা গেল স্টেপ 1। স্টেপ 2, যদি আপনার পাসপোর্ট মানে মেয়াদ যদি না থাকে তাহলে পাসপোর্ট করা লাগবে। এরপরে স্টেপ 3, ইউনিভার্সিটিগুলো চুজ করবেন। আপনার কি বলে, নামটা কি বলছিলাম, ইউএস নিউজ, এদের ওয়েবসাইটে ঢুকলে আপনি ইউএসের যতগুলো ইউনিভার্সিটি আছে এদের র্যাঙ্কিং পাবেন। আপনি অন্য দেশের কেমনে কি খুঁজে বের করবেন এটার সম্বন্ধে আমার ধারণা নাই। আর সারা দুনিয়াতে কোন ইউনিভার্সিটি কততমতে আছে এইগুলো হিসাব করারও কোনো দরকার নেই। যে দেশে আসবেন ওই দেশে ওইটা কেমন ইউনিভার্সিটি, আপনাদের সাধারণের জন্য আমি এইভাবে বলে রাখি যে মিড লেভেলের ইউনিভার্সিটিগুলো খুঁজবেন। লোয়ার লেভেলের দিকে খুঁজলে এটা ভিসা অফিসে, মানে কি বলে, ভিসা যে কাউন্সিলর আছে সে এটাকে বাজেভাবে দেখে, যে একটা বাজে ইউনিভার্সিটি থেকে আপনি I-20 পাইছেন বা একটা অ্যাপ্লিকেশান পাইছেন, অ্যাডমিশন নিছেন। যাই হোক, আর যদি টপ লেভেলের কোনো ইউনিভার্সিটিতে যান, তাহলে আসলে যদি সেখান থেকে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে তো আপনি বেস্ট স্টুডেন্ট। কিন্তু যদি এরকম না হয়, একটা সহজ কথা হলো যে আমাদের বাংলাদেশ, এইখানের আমরা যে স্টুডেন্টগুলো সাধারণতই একটু দুর্বল হয়ে থাকি। কিন্তু ইংলিশ স্পিকিং আরও অনেক কান্ট্রি আছে যেখান থেকে এইখানে ট্রান্সফার হয়ে স্টুডেন্ট আসে, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামই আছে তাদের। তো ওদের সঙ্গে আমরা যদি তুলনা করতে যাই তাহলে আমরা অনেকটা পিছিয়ে আছি। কিন্তু এইখানে যে মিড লেভেলের যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির থেকে, এমনকি ঢাকা ইউনিভার্সিটির থেকেও অনেক ভালো ভালো ইউনিভার্সিটি। তো আমাদের কয়জনের যোগ্যতা আছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, সেইখান থেকেও যদি আপনি এইখানে মিড লেভেলের ইউনিভার্সিটি যদি আরও ভালো হয়ে থাকে, তার মানে এই ইউনিভার্সিটিগুলো কোনোভাবেই আপনি খারাপ মনে করেন না। ইউনিভার্সিটি খুঁজে বের করে একটা লিস্ট করবেন, কেমনে কি করবেন না করবেন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিয়েছি ডিটেলসে। আর এরপরে হচ্ছে গিয়ে আপনার সিভি, এসওপি, তারপরে কি বলে পোর্টফোলিও, এই জিনিসগুলো আপনাকে তৈরি করে রাখতে হবে। এগুলো ভালো করে তৈরি করেন, একটু সময় নিয়ে তৈরি করেন। প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন যে কি হইলে আরও স্মার্ট হয়। এটা নিয়েও একটু করে আমি কথা বলে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, দেখেন। আর হচ্ছে এরপরে আপনি যখন ইউনিভার্সিটির প্রফেসরদেরকে বা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরদেরকে আপনি ইমেল পাঠাবেন, তখন এই সিভি, এসওপি, পোর্টফোলিও, এই জিনিসগুলো আপনি এদের সঙ্গে অ্যাটাচ করে দিবেন, নাহলে ওরা বুঝবে কি করে। আর আপনার অনেকে বলে যে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাটাচ করে দেওয়া লাগবে কি না।
তো ওরা কাগজপত্র এইভাবে দেখতে চায় না। তো আপনার একটা সিভি যেটা আর এসওপি যেটা, এই দুইটা জিনিসই সব থেকে গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও, এটা তো আসলে সিভিতে অনেক কিছু আপনি লিখেই রাখেন, তো সেই ক্ষেত্রে পোর্টফোলিওটাও এইভাবে ওরা দেখতে চায় না। কিন্তু যখন অ্যাডমিশন হবে তখন ওরা অবশ্যই আপনার কাছ থেকে পোর্টফোলিও চাইবে, এবং ওরা সমস্ত যা যা আপনি দিবেন সব খুব ভালোভাবে দেখবে, কারণ ওইখানে শুধু একজন প্রফেসর না, কয়েকজন প্রফেসর ওইখানে থাকে। তো এরপরে আপনি অ্যাপ্লিকেশন যদি ইমেইল কি বলে প্রফেসররা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আপনার যোগ্যতা আছে, আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন, তাহলে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। আরেকটা বিষয়, আপনি যদি ওই প্রফেসরের সঙ্গে আপনার ভালো সম্পর্কর মতন একটা কিছু হয়ে থাকে, তাহলে আপনি তাকে রিকোয়েস্ট করেন যে আপনি তো বাংলাদেশ থেকে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখন আমাদের অবস্থা এরকম হতদরিদ্র, তো আপনি এটাকে ওয়েভ করে দিতে পারেন কিনা অ্যাপ্লিকেশন ফিটাকে। অনেক সময় দেয়, আমাকে দিছিল, তো আমি তাকে কোনো কিছু বলিও নাই যে অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভ করা যায় কিনা। ম্যাডাম নিজেই বলছিলেন যে আমি অ্যাপ্লিকেশন ফিটা, এটা জুমে আমি মিটিং করছিলাম আর কি একটা, তো ওনাকে কতগুলো কোশ্চেন করছিলাম, এই জিনিসটাও আপনি করতে পারেন। এটা অনেকে সাহস পায় না বা অনেকে রিকোয়েস্টটাও করে না। আপনি তাদেরকে বললেন যে একটা জুম সেশন করা যায় কিনা। আমি করতে পারছিলাম এটা, তো আমাকে এরপরে বলছিল যে তুমি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করো তাহলে আমি অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভ করে দিচ্ছি। তো $40 ছিল, $40 ওয়েভ করে দিল। $40 তো কম না কোনো কিছু। এরপরে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি বলে যে ইভ্যালুয়েট করে দেওয়া লাগবে, তাহলে তো কোনো উপায় নাই। আপনার থার্ড পার্টি কতগুলো এজেন্সি আছে, আমি করছিলাম MyEE থেকে, আরও কতজন করছিল WES থেকে। তো আপনার যেটা ভালো লাগে সেইখান থেকে আপনি ট্রান্সক্রিপ্টটা ইভ্যালুয়েট করে নিয়েন। সেটার জন্য আপনার আবার $200 মতন বা তারও বেশি কিছু ডলার খরচ যায়। এরপরে আপনার যখন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, তখন ইউনিভার্সিটির প্রফেসররা আপনাকে একটা ডেট দিয়ে বলবে যে আগামী দিন অমুক সময়ে আপনার একটা ইন্টারভিউ নেবে। তো সেইখানে 2-3 জন প্রফেসর থাকে, আমাকে 3 জন প্রফেসর ইন্টারভিউ নিয়েছিল। তো সেই ইন্টারভিউর মানে এটার উপরেও অনেক কিছুই নির্ভর করে। তো আপনি ইন্টারভিউর শেষে আমাকে জিজ্ঞেস করছিল যে 2 মিনিট সময় আছে, তোমার কোনো কিছু জানার আছে কিনা। তো আমি বলছিলাম যে না, আমার কোনো কিছু তেমন জানার নাই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, আর এখানে চলচ্চিত্র নিয়ে আমি মনে হয় সম্ভবত প্রথমেই পড়তে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ না পাই, টিউশন ফিটা যদি ওয়েভ না হয়, মানে ওয়েভ না করা হয়, তাহলে আমার তো আসলে পড়ার মতন সেই টাকা পয়সা নাই। তো ওনারা তখন বলছিলেন যে ওনারা না, সেই ম্যাডাম যে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর উনি ছিলেন, তো উনি বলছিলেন যে আমাদের এইখানের খুব কম্পিটিটিভ একটা বিষয়, তো আমরা তারপরেও চেষ্টা করে দেখব। তো যাই হোক, সত্যি কথা বলতে আসলেই কম্পিটিটিভ। গত বছর একটা মেয়ে শুধু পাইছিল, সে আসতে পারে নাই, ভিসা তার মানে সময় মতন পায় নাই বলে। আর এই বছরে শুধু আমি একাই পাইছি। তো এর পরেও আমি যেহেতু পাইছি, তো আমাকে দিয়েই আমি সবসময় উদাহরণ দিই, 8 জন স্টুডেন্ট ভর্তি হইতে পারে, এর ভিতরে একজনকে মাত্র টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেয়। তো আমি একা সেটা পাইছি বাংলাদেশের থেকে। বেলারুস, রাশিয়া, আমেরিকারও লোকজন আছে, সাউথ আফ্রিকার লোকজন আছে। এইরকম ছেলেপুলে থাকার পরেও তাদেরকে বাদ দিয়ে আমাকে দিছে এটা। নাম্বার 9, অ্যাকসেপ্টেন্স লেটার। তো আপনার ইন্টারভিউগুলো শেষ হয়ে যাওয়ার পরে যদি ইউনিভার্সিটি মনে করে যে হ্যাঁ ঠিক আছে আপনাকে অ্যাডমিশন দিবে, তাহলে ডিপার্টমেন্টের থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে আপনাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দিবে। এরপরে আপনার ডকুমেন্টগুলো কি করবে, আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসে পাঠিয়ে দিবে। তো ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস এরপরে যদি মানে সাধারণত স্কলারশিপ পেতে তো দেরি হয়, তো ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস আপনাকে সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট পাঠানোর জন্য একটা ইমেল দিবে, আর বলবে যে আপনি এইটা পাঠানোর পরে আপনার অ্যাডমিশন দিয়ে দিবে। তো আপনি ওদেরকে একটা ফিরতি ইমেল দিয়ে বলবেন, আমাকে বলছিল দিতে, আমি বললাম যে আমি আমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার জন্য অপেক্ষা করতেছি, এইটা আসলে আমি এরপরে আপনাদেরকে ইমেল পাঠিয়ে দিব। যাই হোক, এরপরে যখন আপনার আসবে, আমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আসার পরেও $12,500 কি বলে ডেফিসিট ছিল। তো ডেফিসিট একজন জিজ্ঞেস করছিলেন আমাকে যে ডেফিসিট কেমনে বোঝে। এটা I-20তে পুরোপুরি লেখা থাকে। তো I-20 যখন আপনি পাবেন তখন এটা বলে দেবে, কিন্তু I-20 পাওয়ার আগে কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার টিউশন ফি সব ওয়েভ করে দিবে, আর কত ডলার স্টাইপেন্ড দিল, এইভাবে আপনি হিসাব করতে পারেন। যদি আপনার ঠিক মতন বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি হচ্ছে অ্যাডমিশন অফিসে ওদেরকে একটা ইমেল দিয়ে দিবেন যে আপনি স্কলারশিপ পাইছেন বা এই জিনিসটুকু পাইছেন, তাহলে ডেফিসিট আপনার কত থাকবে। ওরাই আপনাকে 2-1 দিনের ভিতরে ইমেল দিয়ে বলবে যে এত ডলার আর আপনার বাকি আছে। সেইটুকুর আপনি ব্যাংক ব্যালেন্স কি বলে ব্যাংক স্টেটমেন্টে, আর ব্যাংক স্টেটমেন্ট নিয়েও একজন জিজ্ঞেস করছিলাম। আমি বলছিলাম যে
এটার জন্যে তেমন কোনো কিছু করা লাগে না। এটা আপনি যেদিন টাকা জমা দিবেন ওই দিনই আপনি ব্যাংকের স্টেটমেন্টটা তুলে সাইন টাইন করে, আবার যে ব্যাংকের যে অফিসার আছে তাকেও বললেন যে ইউনিভার্সিটিতে যদি পারে একটা ইমেল পাঠিয়ে দিতে, আপনি একটু থেকে তাকে একটু চা বিস্কিট খাওয়াই এটা রিকোয়েস্ট করেন, সে পাঠিয়ে দিবেন। যদি ইউনিভার্সিটিরা ডিমান্ড করে থাকে যে আপনি একজন ব্যাংক যে অফিসার আছে তার অফিসিয়াল ইমেল অ্যাড্রেসের থেকে ইমেল করা লাগবে, তাহলে আপনি এই জিনিসটুকু করেন। আর যদি না বলে তাহলে তো আপনি যেটা সাইন করছেন ওইটাই শুধু এই অ্যাডমিশন অফিসে পাঠিয়ে দিলেই হবে, ওদেরকে ইমেল করে দিলেই হবে, ওরা এত কিছু যাচাই বাছাই করে না। এরপরে নাম্বার 11 I-20। তো অ্যাডমিশন অফিস আপনার সমস্ত ডকুমেন্টগুলো ঠিকঠাক করার পরে আপনাকে অ্যাডমিশন দিয়ে এরপরে I-20 পাঠানোর জন্যে ইন্টারন্যাশনাল সেন্টারে আপনাকে আপনার ডকুমেন্টগুলো পাঠাবে। তো ইন্টারন্যাশনাল সেন্টার থেকে এরপরে আপনার I-20টা ইস্যু করবে। তো I-20 পাওয়ার পরে আপনি আবার সব কিছু ঠিকঠাক মতন দেখেন যে আপনার নাম টাম সব পাসপোর্ট অনুযায়ী ঠিকঠাক মতন আছে কি না। যদি প্রোগ্রাম বা অন্য কোনো কিছুতে একটু অসুবিধা মনে হয়, যেমন ধরেন যে মেজর, এই জিনিসটা হচ্ছে কমন সবার জন্য লেখা থাকে, এটা নিয়ে আবার ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমি তো আসছি ফিল্ম প্রোডাকশন পড়তে, আমার ডিপার্টমেন্টের নাম ফিল্ম অ্যান্ড থিয়েটার আর্টস, কিন্তু ওইখানে যে কি বলে I-20তে যে মেজরটা লেখা ছিল এটা হলো ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স। তো এই জিনিসটুকু সবখানেই একটু অন্যরকম লেখা থাকে আর কি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এরপরে আপনারা DS-160 ফিল আপ করবেন। তো DS-160টা এটা আমি সবাইকে একবারই একটা জিনিসই শুধু একটু সাবধান করি যে এটা ফিল আপ করার পরে আপনি যখন এটা সাবমিট করবেন এর কোনো ইনফরমেশন আপনি আর দেখতে পারবেন না, এডিটও করতে পারবেন না। এই কারণে আপনাদেরকে বলি যে প্রত্যেকটা পেজ যখন আপনি লিখবেন, যাই লিখবেন, এই পেজটা আপনি সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েন। আলসেমি করে না রেখে শুধু মেমোরাইজ করে রাখেন না, কারণ ওই ভিসা অফিসে কি বলে কনসুলার যখন জিজ্ঞেস করবে তখন অনেক সময় আপনার মনে হইতে পারে কী লিখছিলাম, তখন উল্টাপাল্টা জবাব দিলে ওদের কাছে সব থাকে, ওরা ওইটা ক্রস চেক করবে যে ঠিকঠাক মতন জবাব দিছে কিনা। তারপরে ওরা অন্য আরও 2 সাইডটা ধরেন একটা ভুল জবাব দিয়েছেন, এরপর আরও 2 সাইডটা কোশ্চেন করে বলবে যে সরি এইবার আপনার ভিসাটা দিতে পারলাম না। এই জন্যে সব স্ক্রিনশট দিয়ে রাখেন আর মানে ওই জিনিসগুলো একটু মেমোরাইজ করেন। কাকে স্পন্সর দিয়েছেন, মেইন স্পন্সরকে বাবা না মা, তার কি প্রফেশন দিয়েছেন, কত ডলার ইনকাম দিয়েছেন, এই সমস্ত কিছু আপনি ঠিকঠাক মতন আর কি মেমোরাইজ করার জন্য আপনি স্ক্রিনশটগুলো দিয়ে রাখেন। DS-160 ফিল আপ করার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। সাধারণত আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট 9 মাস, আমি পাইছিলাম 9 মাস পরে। অ্যাপ্লিকেশন করছিলাম সম্ভবত কবে, এপ্রিল মাসে, কিন্তু ডেট পাইছিলাম গিয়ে জানুয়ারি মাসে, এরকম দেরি হয়। তো এরপরে সেভিস ফি জমা টমা দিয়ে এমার্জেন্সি ডেটের জন্য রিকোয়েস্ট করলাম। এমার্জেন্সির জন্য সবাইকে একটা কথা আমি বারবার বলি যে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট দিয়ান, উল্টাপাল্টা কোনো নিজে সাইন করে কোনো কিছু ওইখানে সাবমিট করেন না। আমি আমার I-20তে সিগনেচার করে ওইখানে জমা দিয়েছিলাম, দিল সিস্টেমের থেকে অটো 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে সিস্টেমের থেকে অটো রিজেক্ট হয়ে গেছে। এরপরে আবার কয়েকদিন পরে আবার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আমি যখন আপলোড দেই তখন সিস্টেমের থেকে রিজেক্ট হয় নাই। ওদের অফিস খোলার পরে আমি সকালবেলা দিয়ে আসছিলাম, তো এরপর আমি আমার অফিসে যাই। আমি একটা সরকারি চাকরি করতাম, বলছি কিনা আপনাদেরকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ছিলাম। তা আমার জীবনটা অসাধারণ, আজকে একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে একটু পরে। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফেল, সরকারি চাকরি করতাম ছেড়ে দিয়ে ভিসা পাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছি, পাওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি চাকরি, যে আমি ভিসা পাবো কি পাবো না এইটা নিয়ে চাকরি এরপরে করব, যদি না পাই ভিসা, এই ধরনের কোনো ধান্দাই আমার মাথায় ছিল না। দুই নৌকায় আমি পা দিতে চাইনি, সোজা চাকরিটা ছেড়ে দিয়ে এরপরে আমি ভিসা ইন্টারভিউ দিতে গেছিলাম। চাকরি ছাড়ার মনে হয় 15-20 দিন পরে গিয়ে আমার ইন্টারভিউ ছিল। যাই হোক, যা বলতেছিলাম, এরপরে আপনি সেভিস ফিটি জমা টমা দিবেন। সেভিস ফি সম্ভবত যেদিন আপনার ভিসা ইন্টারভিউ তার 2-3 দিন আগে দিলেও আপনার কোনো সমস্যা নেই, কিন্তু ইমার্জেন্সি রিকোয়েস্টের সময় সবাই সাধারণত সেভিস ফিটা আগেই জমা দিয়ে দেয়, তো আমি আগেই জমা দিয়ে দিয়েছিলাম। এরপরে আপনি ইন্টারভিউর ডেট যদি পান, একটা বিষয়, ধরেন যে আপনি ডেট পাইছেন, 2বার রিশিডিউল করতে পারবেন ইমার্জেন্সি ডেট রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করার পরে। তো ওই সময় আবার ধরেন আপনি আগস্টে এখানে পড়তে আসতে হবে, ওই সময় আবার ফুটফাট করে একটা ডেট পাইছেন আগস্টে, ওই ডেটটা নিয়েন না, নিলেন একবার রিশিডিউল করার সুযোগ আপনার শেষ হয়ে গেল। তো আমি পাইছিলাম, এই বোকামি করছিলাম আমি, যে আগস্টের 4 তারিখে আমি ওই একটা ডেট পাইছিলাম, ওইটা আমি বুক দেওয়ার পরে আমি ইউনিভার্সিটিতে ইমেলও দিয়ে দিই যে আমার দেরি হইতে পারে, 4 তারিখে ডেট পাইছি। তো এই দুই রকমের বোকামি আমি করছি, ইউনিভার্সিটিতে জানানোটা ঠিক হয়নি তখন এত দ্রুত। তারপর দিন ঘুম থেকে উঠে একবার লগ ইন করলাম, লগ ইন করে দেখি যে মে মাসের 21 তারিখ সম্ভবত আমার আরেকটা ডেট ফাঁকা, শুধু একটা স্লট, জাস্ট একটা। ওই সময়ে যে আমি একাই শুধু কোড দেখতেছি তা না, আরও অনেকেই দেখতেছে।
তো যারা আবার 20,000 টাকা নিয়ে 22,000 টাকা নিয়ে যারা ডেট এনে দেয় তারাও দেখে, সবাই দেখে। তো আমি সঙ্গে সঙ্গে ডেটটা নিলাম। আগে একজন আমাকে বলছিল যে সে চেষ্টা করছে, বুকিং দিছে, মানে ওই ডেটটা সে নিছে, নিতে নিতে রিফ্রেশ করতে করতে দেখে যে ওইটা আরেকজন নিয়ে নিছে। তো আমার মনে ভয় ছিল। তো যাই হোক, ওইটা নিলাম, পাইলাম সাকসেসফুল। কয়েকবার দেখলাম যে এরপরে ইমেল পাইলাম যে আমার লেটার টেটার আসছে, মানে ওইটাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট। তখন বুঝলাম যে যাক, পাইছি আমি সময় মতোই। এরপরে আপনার ভিসা ইন্টারভিউ। তো ইন্টারভিউ দেওয়ার সময় আমি এটা আগেও শেয়ার করছি যে অতিরিক্ত পোশাক পরিচ্ছদ, মানে ফুটবাবু সেজে যাওয়ার দরকার নাই। আমার প্রফেসরও একজন গেছিলেন, সেও সাধারণ একটা সাদা শার্ট, কালো প্যান্ট, একটা শু পরে ইন করে গেছিলো। আমি ইন করি নাই, আমি ওইখানে গিয়ে ইন করছিলাম। তো আর কাউন্সিলরের সঙ্গে একদম স্বাভাবিকভাবে কথা বললেন, তাকে সম্মান দিবেন, পোলাইটলি সব কিছু বলবেন, কিন্তু মানে ড্রামা করে বানানোর মতন বা মুখস্থ বিদ্যার মতন, মুখস্থ ওই যে গরুর রচনা বলার সময় ক্লাসের মধ্যে যেমন আমতা আমতা করতো না, হ্যাঁ হুঁ এই ধরনের কোনোভাবে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। একেবারে স্বাভাবিক তার সঙ্গে কথা বলার মতো করে জবাব দিন, নাহলে সে বুঝতেই পারবে যে আপনি এগুলো জিনিসগুলো সব মুখস্থ করে আসছেন, মেমোরাইজ করে আসছেন। আর তাদের তো প্রতিদিন 200-300 স্টুডেন্ট এক একজনের গড়ে ইন্টারভিউ নেওয়া লাগে। তো তারা বুঝে, কথা শুনলে, তাদের অ্যাটিটিউড দেখলে, তার ডিএস 160 সমস্ত কিছুই তো তাদের সামনে আছে, তারা বোঝে মোটামুটি। এমনকি ওইখানে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোর ইনফরমেশনগুলো ওইখানে দেওয়া লাগে। তো ওরা চাইলে সব কিছুই একটা ক্লিক করে সব কিছু দেখতে পারে যে আপনি বলতেছেন যে আপনার বাবার এত কোটি কোটি ডলারের, কোটি কোটি টাকার বিজনেস, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখলো যে একেবারে ফকিন্নি অবস্থা, আপনার লুঙ্গি পরে ধান কাটতেছে। তো এই ধরনের অসামঞ্জস্য নিয়ে, অসামঞ্জস্যকর জিনিসপত্রগুলো দিয়ে আপনি নিজেরে ছোট করেন না। শুধু শুধু ওইখানে যান, সত্যি কথা বলেন। আমাকে বলছিল, আমি ওইখানে দিয়ে দিছিলাম যে আমার বাবা মা দুইজনেই টিচিং প্রফেশন। তো আমাকে জিজ্ঞেস করছিল যে বাবা কি করে, আমি বললাম যে হাই স্কুলের প্রধান শিক্ষক। আর এরপরে জিজ্ঞেস করছিল যে বাবা কি পড়ায়, আমি বললাম ইংলিশ পড়ায়। তো আরেকটা বিষয় আছে, যদি কোনো কিছু বুঝতে না পারেন যে সে কী জিজ্ঞেস করতেছে, সরি বললেন। তো আমাকে যখন বলছিল যে বাবা কি পড়ায়, তো আমি বুঝতে পারিনি। তখন আমি বললাম যে সরি, আই কুড নট হিয়ার ইউ। সে আবার আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ডাজ ইউ মানে সে এরপরে পোলাইটলি বললো যে আই ওয়ান্টেড টু নো হোয়াট ইউর ফাদার টিচেস। তখন আমি বললাম যে আচ্ছা আচ্ছা, হি টিচেস ইংলিশ। একদম স্বাভাবিক কথাবার্তা, নর্মালি আমি তার সঙ্গে শুধু কথাবার্তা বলছি। তো আমার সামনে যতগুলো ছিল সবগুলোকে বাদ দিয়ে দিছে, খালি ওই প্রফেসর ছিল 8-10 জনের আগে, তাকে অ্যাকসেপ্ট করছে। তো স্বাভাবিকভাবেই সবারই মনে ভয় থাকে। যাই হোক, তো ভিসা আমার অ্যাকসেপ্ট করলো, করার পরে বলল যে নতুন যে পাসপোর্ট ওটা রেখে দিল, বললো যে যখন করা হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, তখন আমি একটা ইমেল পাবো। তো ইমেলটা আমার স্প্যাম ফোল্ডারে ছিল, দেখতে পারিনি। তো এরপরে কোনো এক সময় আমার মনে হলো যে স্প্যাম ফোল্ডারে থাকতে পারে। তো আমি একদিন পরের থেকেই টেস্ট করা শুরু করছিলাম যে আসে কিনা, দেখি তার পরের দিনই দেখি স্প্যাম ফোল্ডারে পড়ে আছে। ওই দিন বিকেলবেলায় আমি সিএনজি নিয়ে চলে গেছি গুলশান 2, ওইখান থেকে আমি ওইটা মানে অ্যাকসেপ্ট করে নিয়ে আসলাম। দেখি যে তেমন কেউ ছিল না, 2-3 জন ছিল, যাদের নেওয়া তারা সবাই সকালে নিয়ে গেছে। যাই হোক, এরপরে ভিসা পাওয়ার পরে বিমানের টিকিট, এরপরে আমেরিকায় ঢোকা বলতে ইমিগ্রেশন অফিসার, সেও আপনাকে ইন্টারভিউ নেবে। এই হলো লাস্ট স্টেপ। সেই ইন্টারভিউ নেওয়ার পরে যদি তার কাছে যদি মনে হয় যে এই লোক ভুয়া, ভাবভঙ্গি, কথাবার্তা কোনো কিছু ভালো মনে হচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে সে রিজেক্ট করে বাড়ি পাঠিয়ে দিতে পারে। তো এইটা হলো মানে এই আমেরিকায় ঢোকার আগ পর্যন্ত মনের মধ্যে ভয় থাকি। তো এই যে কতগুলো স্টেপ, আমাদের শুধু IELTS দেওয়া পর্যন্তই জীবন আটকে আছে। এরপরে যে আরও 15টা স্টেপ পড়ে আছে, এই জিনিসগুলো নিয়ে লোকজন হিসাবও করে না, অনেকে জানতেও চায় না। আমি বুঝি না যে সবার শুধু IELTS কিছু না রে ভাই, এটা শুধু একটা রিকোয়ারমেন্ট।